প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইনসেপ্টার নিবেদিত আপনার সুস্বাস্থ্য। দর্শক, আজকে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে। এই মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর AHM মুস্তাফিজুর রহমান। তিনি প্রাক্তন অধ্যাপক, সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে প্রশ্ন, মানসিক স্বাস্থ্য কী? A state of complete physical and mental well-being, sometimes spiritual well-being also. তাহলে কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তাহলে আমাদের দেখা যাচ্ছে স্বাস্থ্যের দুটো পার্ট আছে, একটা শারীরিক স্বাস্থ্য আর একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য বলে আমরা বুঝি আমার কিডনি ভালো আছে, আমার হার্ট ভালো আছে, আমার লাংস ভালো আছে, লিভার ভালো আছে, শরীরে কোনো জটিলতা নেই, এটা হলো বলে আমরা শারীরিক স্বাস্থ্য। তেমনি মানসিক স্বাস্থ্যরও আমার মনের দিক থেকে আমি শান্তিতে থাকা, আমার মধ্যে কোনো অ্যাংজাইটি নাই, আমার মধ্যে কোনো ডিপ্রেশন নাই, কোনো অবসেশন নাই, কোনো ধরনের মানসিক চাপ নাই, এরকম মানসিক অবস্থায় বজায় রাখা যদি চলতে পারি আমি, তাহলে বলতে হবে যে আমি মানসিকভাবে সুস্থ আছি। এটাই মানসিক স্বাস্থ্য। স্যার, মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ পার্থক্যটা কি? পার্থক্য আছে। মানসিকভাবে আমি সুস্থ, আমার মধ্যে কোনো অ্যাংজাইটি নেই, ডিপ্রেশন নেই, কোনো অবসেশন নাই, কোনো ধরনের মানসিক চাপ নেই, এটা হলো মানসিক স্বাস্থ্য। আর মানসিক রোগ হলো যখন আমি এমন কোনোভাবে অ্যাংজাইটিতে ভুগতেছি, কি অবসেশনে ভুগতেছি, কি আমি ডিপ্রেশনে আছি, এবং সেই জিনিসটা দীর্ঘ অন্ততপক্ষে 7 দিন বা 15 দিন ধরে আমার চলতেছে, এটার জন্য আমার ঘুম নষ্ট হচ্ছে, আমার খাওয়া নষ্ট হচ্ছে, আমি সব সময় তো কমিউনিকেট করতে পারতেছি না, মানুষের কাছে ঠিকমতো পৌঁছাতে পারতেছি না, তাদের সাথে যোগাযোগ করতে না, কথা বলতে ইচ্ছে হচ্ছে না, খেতে পারছি না। যদি এইগুলোর সাথে যোগ হয়, মোট কথা সাফারিংস হয়, আমার সাফারিংস চলে আসে, তাহলে এটাকে আমরা রোগ বলি। কিন্তু দেখা যাচ্ছে মানসিক রোগ নিয়ে আমাদের মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা কাজ করে। আসলে কি কি ভুল ধারণা আপনাদের কাছে মানুষ উপস্থাপিত হয়? মানুষের মনে প্রথম যে ভুল ধারণা সেটা হলো যে মানুষ ভাবে মানসিক রোগ মানে মানুষ ভাবে পাগল। এইটা সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ তারা ভাবে যে আমি কি পাগল নাকি, আমি মানসিক রোগের কাছে। অথচ আমরা জানি যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিনের, তিনি যখন চিকিৎসা করেন, তিনি হার্টেরও চিকিৎসা করেন, লাংস রোগেরও চিকিৎসা করেন, কিডনি রোগেরও চিকিৎসা করেন। তো মানসিক রোগেরও তো বিভিন্ন উপাদান আছে, তার অ্যাংজাইটি আছে, তার ডিপ্রেশন আছে, তার চিন্তার বৈপরীত্য আছে, চিন্তার আধিক্যতা আছে, বা তার কথা বলা প্রবণতা, কথা কম বলা প্রবণতা আছে। এই সমস্তগুলো তো সবই তো মানসিক রোগের মধ্যে পড়ে। তো এর মধ্যে সিজোফ্রেনিয়া বা পাগল যেটা আমরা বলি সেটা হলো বলা হয় সিজোফ্রেনিয়া। তো সুতরাং শুধু সিজোফ্রেনিয়া তো একটা রোগ, এছাড়া তো মানসিক রোগের তো বহুত কম্পোনেন্ট আছে, সবগুলো মিলেই মানসিক রোগ। মানসিক রোগ হলে মানুষ বুঝতে পারে না, সুতরাং যদি কখনো কেউ বুঝে, প্রথম চিকিৎসা করতে তারা চলে যায় কবিরাজি চিকিৎসা, ধাড় ফু চিকিৎসা। তাহলে স্যার, মানসিক রোগ কয় ধরনের হয়ে থাকে? আমরা বলি সাইকোসিস আর নিউরোসিস। যেমন সাইকোসিস বলতে আমরা বুঝি ওই সমস্ত রোগ, যে সমস্ত রোগে একজন রোগী তার মধ্যে ডেলিউশন দেখা দেয়, হ্যালুসিনেশন দেখা দেয়। ডেলিউশন হলো ভুল বিশ্বাস। রোগী মনে করে কেউ তার ক্ষতি করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাকে মেরে ফেলবে, তার সম্পত্তি নিয়ে যাচ্ছে, তাকে পাগল বানানো হচ্ছে। এই ধরনের ভুল বিশ্বাস থাকে, যেটার কোনো বাস্তব প্রমাণ নাই, সেইটাকে বলে আমরা ডেলিউশন। এই ডেলিউশন থাকবে। হ্যালুসিনেশন, কেউ নেয় রোগী শুনবে তার বিরুদ্ধে কথা হচ্ছে, কেউ নাই দেখতে একটা পাখি আছে বা অন্য কোনো ধরনের বস্তু সে দেখবে, অথচ তার অস্তিত্ব নাই। এছাড়াও আরও বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন আছে, সেগুলো থাকবে। এছাড়া তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা দিবে, যেটা সামাজিকভাবে স্বীকৃত না। সামাজিকভাবে স্বীকৃত এমন আচরণ সে করবে, এলোমেলো কথা বলবে, সে নিজকে প্রতি যত্ন রাখবে না, সে এলোমেলো চলবে, তার নিজের প্রতি যত্ন নিতে পারবে না, সে ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, তার নিজের প্রতি যত্ন নাই, সে বুঝবে না যে তার রোগটাকে আসলে রোগ কিনা, এটা সেটা বুঝতে পারে না তার একটা রোগ হয়েছে। এই বুঝতে না পারা আমরা বলি ইনসাইট, মানে তার কোনো ইনসাইট থাকে না। সে নিজকে বুঝতে পারে না যে তার রোগী, তার চিকিৎসা প্রয়োজন আছে, চিকিৎসাগুলো তার কী লাভ হবে, এইসব কিছুই সে বুঝতে পারে না। এই ধরনের একটা পরিস্থিতি থাকলে আমরা বলি এটা সাইকোসিস। আর আরেকটা হলো নিউরোসিস। নিউরোসিস হলো যে এখানে ক্ষেত্রে রোগী বুঝতে পারে যে তার সমস্যা হচ্ছে, তার দুশ্চিন্তা হচ্ছে, তার টেনশন হচ্ছে, তার মন খারাপ লাগতেছে, খেতে পারতেছে না, ঘুম হচ্ছে না, এবং সে বুঝতে পারছে তার চিকিৎসার প্রয়োজন আছে, নাহলে সে অফিস করতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না। সুতরাং সে প্রশ্ন করে বা জানতে চায় কোথায় গেলে চিকিৎসা পাবে, এবং সে চিকিৎসা নিতে চায়, তাকে চিকিৎসা দেওয়াও যায়। তো এই ধরনের যে সমস্ত রোগী থাকে তাদেরকে আমরা বলি নিউরোসিস। যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেশন, প্যানিক ডিসঅর্ডার,
এইগুলোকে আমরা সাধারণত বলি নিউরোটিক রোগ বা নিউরোসিস। স্যার, আমাদের বাংলাদেশে আপনার কোন ধরনের মানসিক রোগ আপনার বেশি পেয়ে থাকেন? স্বাভাবিকভাবে নিউরোসিস রোগটাই বেশি আসে এবং নিউরোসিসের মধ্যেও ডিপ্রেশন, অ্যাংজাইটি এই দুটোই বেশি। কেন এই এই রোগটা এত বাড়ছে, মানসিক রোগটা বাড়ছে? আসলে আমাদের পারিপার্শ্বিকতা, সামাজিক অবস্থান, আমাদের অর্থসামাজিক অবস্থান, বিভিন্ন ধরনের মানসিক চাপ, এটা দিন দিন বাড়তেছে। আমরা জানি যে আজকাল আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক চাপ কাজ করে। সে এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের মধ্যে কাজ করে। নীরব রোগ বলা হয় ডিপ্রেশন, বিষণ্ণতা। এটাকে কেন নীরব রোগ বলা হয় এবং ডিপ্রেশনটা কি? ডিপ্রেশন মানে হলো মন খারাপ, সোজা কথা, মন খারাপ লাগে। তো মন খারাপ তো আমাদের সবসময় লাগে। আমি যদি আমার ডিজায়ার্ড কোনো কিছু না পাই, মন খারাপ লাগে, বা কেউ আমাকে একটু বকা দিলে মন খারাপ লাগে। এইটা হলো একটা সিমটম ডিপ্রেশন। এই মন খারাপ ভাবটা যদি দীর্ঘায়িত হয়, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ কন্টিনিউয়াস থাকে, এবং এটার সাথে সাথে আরও কিছু উপসর্গ দেখা দেয়, যেমন খেতে পারছি না, রাত্রে ঘুম হচ্ছে না, মনে যেন মনে বেঁচে লাভ নাই, মনে হয় অনেক সময় আসে মনে যেন মরে যাওয়াই ছিল, এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে যে বলা যায় না, কারো যায় না। কিন্তু এটা কাউকে প্রকাশও করা যায়, কারণ এই কারণে নীরব বলা হচ্ছে যে এটা তো কোনো মাফার কোনো যন্ত্র নাই। কিন্তু সে যদি যে এটা সাফার করছে বা যিনি এটা এক্সপিরিয়েন্স করতেছেন, সে ছাড়া তো অন্য কেউ বুঝবে না এটা। সুতরাং এটাকে এই জন্য বলে নীরব। আর এই ডিপ্রেশন, এটাকে এই জন্য নীরব বলা হচ্ছে যে এটা অন্য কেউ বুঝতে পারে না জিনিসটা, রোগী বলা ছাড়া, রোগীর কথা ছাড়া। অথবা অনেক সময় ডিপ্রেশন রোগীরা চুপ হয়ে যায়, কথা বলে না, কারোর সাহায্য চায় না। তখন সে মনে করে যে আমাকে সাহায্য করার মতো কোনো লোক নাই বা কোনো লাভও হবে না, কারণ আমি তো শেষ হয়ে যাচ্ছি, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে, আমার সম্পদ নাই, টাকা নাই, আমার কোনো রিলেশনশিপ নাই, কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নেই, আমি বড় একা হয়ে গেছি, বড় হেল্পলেস হয়ে গেছি। সুতরাং এই অবস্থাতে সে এমনভাবে ইন্ট্রোভার্ট হয়ে যায় যে সে কোথাও যোগাযোগ যাইতে চায় না, কোথাও যে কারোর সঙ্গে যোগাযোগ করতে চায় না। সুতরাং এই কারণে আমরা বলি এটা একটা নীরব রোগ। তাহলে স্যার, এটা ট্রিটমেন্ট কি স্যার ডিপ্রেশনের? চিকিৎসা হলো দুটা, একটা হলো ড্রাগ, আর একটা হলো আমরা বলি সাইকোথেরাপি বা কাউন্সিলিং, যাই বলি না কেন আমরা। যেহেতু ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আমরা দিয়ে থাকি। আজকাল বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেশন পাওয়া যায়। অনেক দিন থেকে চলে আসছে কিছু ডিপ্রেশন, বর্তমানে কিছু নতুন ধরনের ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন বের হয়েছে। এই অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আমরা দিয়ে থাকি। রোগীর ডিউরেশন অফ ইলনেস এবং তার সাফারিংয়ের ম্যাগনিচিউড দেখে আমরা ঠিক করি, এবং তার সিমটম দেখে আমরা ঠিক করি কোন ধরনের রোগীকে কোন ধরনের ড্রাগ দিলে ভালো হবে। সেই ড্রাগটা তাকে রোগীকে অন্ততপক্ষে বেশ কিছু সময় ধরে খেতে হবে, এবং হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না। দীর্ঘদিন পরে আস্তে আস্তে ওষুধ বন্ধ করতে হবে, ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করি। সুতরাং অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিয়ে ওনলি ট্রিটমেন্ট অফ ডিপ্রেশন। এটার সাথে তার অ্যাসোসিয়েট যদি কিছু অ্যাংজাইটি থাকে, যদি তার ঘুমের সমস্যা থাকে, সে সাপোর্টিভ কিছু মেডিসিন আমরা দেই, বা তার যদি কোনো জেনারেল উইকনেস থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, মানে সাপোর্টিভ তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। স্যার, এখানে আরেকটা প্রশ্ন আসে যে উদ্বেগজনিত সমস্যা, যেটাকে আমরা এনজাইটি বলে থাকি। তো এই এনজাইটিটা আসলে কিভাবে বুঝবো যে এনজাইটি হয়েছে? অ্যাংজাইটির অর্থ হলো আমাদের অনিশ্চয়তা। যখন আমার মধ্যে এমন কিছু অনিশ্চয়তা দেখা দেয়, হবে কি হবে না, পারবো কি পারবো না, আমার ডিজায়ার কিছু হবে। যেমন একটা ছাত্রের কথাই ধরে, সে পড়াশোনা করতেছে, পরীক্ষা দিবে, তখন তার মনে হলো বোধহয় তারপরে প্রিপারেশন ভালো হয় নাই, তার মনে হয় সে এবার পাস করবে না, সে বোধহয় এবার তার কোনো ডিজায়ার গোল অ্যাচিভ করতে পারবে না। তখন সে তার মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দেয়, তাহলে কি হবে আমার, যদি আমি পাস করতে না পারি, যদি আমি এ গ্রেড না পাই, তাহলে মুখ দেখাবো কীভাবে, বাবা আমার কাছে কীভাবে কী বলবো, বাবা মাও এক্সপেকটেশন যে না তোকে ভালো রেজাল্ট করতে হবে। সুতরাং এই যে একটা মানে তার অনিশ্চয়তা, এবং সে যে পারবে না বা তার দ্বারা যে হবে না, বা সে যে আসলে একটা নেগেটিভ ডেভেলপ করে গেছে তার মধ্যে, এইটার থেকে তার মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। সেই অস্থিরতাকে আমরা বলি অ্যাংজাইটি। তো সেক্ষেত্রে স্যার করণীয় কি স্যার? যে রোগী যে অ্যাংজাইটিতে আছে, উদ্বেগে আছে, তার সবচেয়ে বড় হলো যে সে পারবে না বা তার দ্বারা হবে না, অথচ সে পারবে, তার দ্বারা হবে। এই একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, একটা ডিসক্রিমিনেশন দেখা যাচ্ছে। তো সুতরাং তাকে নেগেটিভ অ্যাটিচিউড থেকে তাকে পজিটিভ অ্যাটিচিউডে নিয়ে আসতে হবে। এই পজিটিভ অ্যাটিচিউড নিয়ে আসতে পারলে যখন সে এই কনফিডেন্ট ফিল করবে যে না, আমি একজন ছাত্র হোক, বিজনেসম্যান হয়ে, চাকরিজীবী হোক, যেটাই হোক না কেন, আমারও দ্বারা সম্ভব সব কিছু করার। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। স্যার, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে সিজোফ্রেনিয়া মানে পাগল, এই ধরনের একটা কথা বলছেন স্যার। সিজোফ্রেনিয়া কি ধরনের রোগ, কেনই এটাকে পাগল বলা হয়? পাগল তো আসলে আমরা বলি, পাগল তো আর আসলে রোগের নাম নাই। এটা আমাদের দেশে কিভাবে এসে গেছে জানি না, এবং এটা আমরা সবাই বেশিরভাগ মানুষই আমরা তাই বলি। সিজোফ্রেনিয়া হলো আমরা বলি এটা একটা জটিল মানসিক রোগ। যদি মানসিক রোগের একটা আপনি হায়ারার্কি করেন তাহলে 1 নম্বরে সিজোফ্রেনিয়া আসবে। এটা জটিল মানসিক রোগ। এই রোগে মানুষের চিন্তা, মানুষের বিহেভিয়ার, মানুষের ইমোশন, মানুষের ল্যাঙ্গুয়েজ এবং তার থিঙ্কিং সব কিছুকে অ্যাফেক্ট করে। সে এমনভাবে অ্যাফেক্ট করে যে সে এটা এমনভাবে এগুলো অ্যাফেক্ট করে যে সে তখন আর নর্মাল চিন্তার মধ্যে থাকতে পারে না। তার মনের মধ্যে অ্যাবনর্মাল চিন্তা দেখা যায়, তার পারসেপশন ঠিক থাকে না, অ্যাবনর্মাল পারসেপশন এসে যায় তার মধ্যে, অবাস্তব বিশ্বাস তার মধ্যে ডেভেলপ করে, এমনভাবে ডেভেলপ করে যে এগুলো সে রুগী সেই শুধু ভাবে একমাত্র এগুলো ঠিক, আর বাকিরা ভাবে যে না এগুলো একটু ভুল ভাবতেছে সে, কিন্তু রুগী সেটা বুঝতে পারে না। তো এই যে পারসেপশনের অ্যাবনর্মালিটি, থিঙ্কিংয়ের অ্যাবনর্মালিটি, তারপর বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, তার ইমোশনাল অ্যাবনর্মালিটি, এই সমস্তগুলো যখন একটা রোগীর মধ্যে একভাবে চলে আসে তখনই আমরা বলি এটা একটা সিজোফ্রেনিয়া। রুগী শোনে তার নামে 2-3 জনের সমালোচনার কথা শুনে সে, রুগীকে নিয়ে করতে বলছে, রুগী মাঝখানে আছে আর 2-3 জন লোক তার নিয়ে আলাপ করতেছে। এইটা থাকলে আমরা বলি অবশ্যই এটা সিজোফ্রেনিয়া। কি কি ভুল ধারণা কাজ করে সিজোফ্রেনিয়া নিয়ে? সিজোফ্রেনিয়া ওই ভুল ধারণা ফার্স্টে একটাই বলে যে সিজোফ্রেনিয়া মানুষের পাগল, আর সে পাগল মানে কোনোদিন ভালো হবে না, সেটা তো পাগলে আর ভালো হবে না। এই যে ভালো হবে না এইটাই সবচেয়ে বড় ভুল ধারণা। তাহলে ভালো যখন হবে না চিকিৎসা করে কী লাভ? অনেক সিজোফ্রেনিয়া রোগী আছে, অনেক সিজোফ্রেনিয়া রোগী তারা কোনো চিকিৎসা পায় না, রাস্তায় ঘুরে বেড়ায়, জামা কাপড় নাই, নেকেড অবস্থায় আছে, বা গায়ে ময়লা, পোকা উঠতেছে গায়ে, এদের কেউ চিকিৎসা করে না, এটা চিকিৎসা পায় না। এই চিকিৎসা যদি প্রথম থেকে পেত তাহলে হয়তো তারা সমাজে ভালোভাবে ঘুরে বেড়াতো। আমাদের জানা অনেক সিজোফ্রেনিয়া রোগী আছে, তারা অফিসে চাকরি করে, বড় বড় অফিসে বড় পদও আছে। একমাত্র সম্ভব হয়েছে চিকিৎসার কারণে। তো চিকিৎসাটা কি স্যার? সিজোফ্রেনিয়া চিকিৎসা হলে অ্যান্টিসাইকোটিক, যেটা একটা সাইকোসিস। সুতরাং সাইকোসিসের চিকিৎসা হলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক বাজার আছে, ট্র্যাডিশনাল ড্রাগ আছে, নিউয়ার ড্রাগ আছে, নিউ জেনারেশন ড্রাগ আছে, সব কিছু আমরা ব্যবহার করি। এবং আজকালকার সিজোফ্রেনিয়া মোটামুটি আমরা অনেকখানি তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারি। সিজোফ্রেনিয়ার যে ওষুধগুলো, এই ওষুধগুলো প্রয়োগ করার পরে দেখা যায় কিছু কমপ্লিকেশন দেখা যায়, মুখ বাঁকা হয়ে যায়, লালা পড়ছে মুখ দিয়ে, তার চোখটা উপরের দিকে চলে যাচ্ছে, কিছু ধরনের অ্যাবনর্মালিটিস কিন্তু আমরা খেয়াল করি। এইটাকে স্যার আপনারা কীভাবে ওভারকাম করেন? এটাকে বলে আমরা ইপিএস বলি, এক্সট্রা প্যারামিডাল সিনড্রোম। কিছু কিছু ড্রাগ খেলে পরে ইপিএস দেখা দেয়। সেই ইপিএস দেখা দেওয়ার জন্য আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা পাশে অ্যান্টিপারকিনসনিয়ান ড্রাগ আমরা দিয়ে থাকি। বিভিন্ন ধরনের প্রোসাইক্লিডিন বা বিভিন্ন ধরনের ড্রাগ আছে, আজকাল নতুন নতুন কিছু বের হয়েছে ওর ড্রাগ, সেগুলো দিলে এই সমস্যা ওভারকাম করা যায়। এবং এই রোগীর ফলো আপটা খুব জরুরি, কারণ স্যার অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার পর নানা ধরনের কমপ্লিকেশন বা তার অতিরিক্ত ঘুমাচ্ছে বা ঘুমাচ্ছে না, তো এই জিনিসগুলো ফলো আপটা আসলে কতদিন পর পর করা উচিত সিজোফ্রেনিয়া রোগীতে? প্রথমে আমরা ইনিশিয়ালি একটা অল্প দিনের মধ্যে 7 দিনের মধ্যে আমরা ফলো আপ করে আসতে বলি। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ফলো আপটা 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস এইভাবে ফলো আপ করে আসতে বলি। ফলো আপের মধ্যে আসলে পরে রোগীর কোনো ধরনের অ্যাবনর্মালিটি অ্যারাইজ করলো কিনা, কোনো ধরনের একটু যেটা বললেন তার কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দিল কিনা, সেগুলো আমরা সহজে মিনিমাইজ করে ফেলতে পারি। স্যার, সিজোফ্রেনিয়া ইজ দেয়ার এনি কিওর? ভালো হয়, সুস্থ? অবশ্যই ভালো হয়, সিজোফ্রেনিয়া ভালো হয়। স্যার, বাইপোলার ডিসঅর্ডারটা কি? বাই মানে 2, পোল মানে 2টা কিনার। তো সুতরাং বাইপোলার মানে একটা ডিজিজে 2টা কিনার থাকে। একটা কিনারে থাকে হাইপার অ্যাক্টিভিটি, হাইপার টকেটিভ, ইনসমনিয়া, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং সেলফ ইম্পর্টেন্স বিহেভিয়ার, এই ধরনের বিহেভিয়ার থাকে একটা পোলে। ঠিক এটার অপোজিট হলো আরেকটা পোলে চুপচাপ হয়ে যাবে, কথা কম বলবে, নিজেকে মন খারাপ লাগবে, ভালো লাগবে না, আনন্দায় কিছু আনন্দ পাবে না, নিজেকে মরে যেতে ইচ্ছে করবে, চুপ হয়ে যাবে, কার সঙ্গে কথা বলবে না। এই স্টেজ হলো ডিপ্রেশন। তো আগের স্টেজটাকে আমরা বলি ম্যানিয়া, আর পরের স্টেজটাকে আমরা বলি ডিপ্রেশন। একবারে ম্যানিয়া হয়েছে আবার ডিপ্রেশন হয়েছে, তখন তার ডায়াগনোসটাকে আমরা বলি যে বাইপোলার ডিসঅর্ডার। যে আমাদের সমাজে আসলে মানসিক
রোগ নিয়ে একটা লজ্জা, একটা ভয় কাজ করে। আমি এটাও বলতে পারি অনেক রুগী আছে যে ডাক্তারের কাছে যেতে চায় না। এই লজ্জা, ভয়, ডাক্তার না যাওয়ার পিছনে কি কারণগুলো আপনি মনে করেন? রোগটা জানলে এক জিনিস, না জানলে আরেক জিনিস। যেহেতু আমরা এই রোগটা কী জানি না, এই রোগটা চিকিৎসা আছে কিনা জানি না, রোগটা ভালো হবে কিনা সেটাও জানি না, ভালো হলে কতদিন লাগবে, ভালো হতে কতদিন ওষুধ খেতে হবে, বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করে। কারণ আমি একটু আগে বলেছি যে সিজোফ্রেনিয়া নিয়ে অনেক রোগী কাজ করতেছে, তারা সেক্রেটারি কাজ করতেছে, বড় বড় পজিশনে আছে, বাট তারা সিজোফ্রেনিয়া রোগী। তারা পৃথিবীর বিভিন্ন দেশেও সিজোফ্রেনিয়া রোগী অনেক বড় বড় কাজ করছে। সুতরাং অসুস্থ হলে যে তারা ভালো হইতে পারে, তারা ভালো কাজ করতে পারে, দেশের উন্নয়নে তারা সহযোগিতা করতে পারে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কারণ তারাও তো, তাদেরও অধিকার আছে সুস্থভাবে বাঁচার, তাদেরও অধিকার আছে কাজ পাওয়ার, তাদেরও অধিকার আছে বিয়ে শাদী করার, তাদেরও অধিকার আছে বিভিন্ন ধরনের সামাজিক কাজে অংশ নেওয়ার। আমাদের সাধারণত যারা মানসিক রোগী হয়, সামাজিক কোনো অনুষ্ঠানে হোক বা পরিবারের মধ্যে কোনো ডিসিশন মেকিং হোক, দেখা যায় তাদেরকে অনেক সময় অংশগ্রহণ করতে দেয় না, তাদেরকে জিজ্ঞেস করে না। এমনকি তার সামনে তো বলে দিল, ও তা পাগল, ওর কথা বাদ দে, ওর কথা। এই যে কথাটা বলা, এটা রোগীর জন্য সাংঘাতিক ক্ষতিকারক। এটা তাহলে আমরা দেখছি যে একটা সফল চিকিৎসা এবং পুনরুদ্ধারের জন্য পরিবারের ভূমিকা কিন্তু অপরিসীম। স্যার, এখানে পরিবার কি কি ভূমিকা রাখতে পারে? পরিবার হলো এই রোগের সবচেয়ে বড় জিনিস। পরিবারের সবচেয়ে প্রথম বড় কারণ হলো রোগ হলে রোগটাকে সঠিকভাবে রোগী শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার ওষুধ খাওয়ার ব্যবস্থা করা, তাকে নেগলেক্ট না করা, তাকে তার প্রতি সম্মান দেখানো, তার সময় সময় তাকে ডাক্তার কাছে আনা, ফলো আপ করা, এবং সবচেয়ে বড় কথা তাকে যেন কোনোভাবেই যাতে সে বুঝতে না পারে যে সে পরিবারের মধ্যে সে একটা বোঝা হয়ে গেছে, এই কথা কখনো তার সামনে বলা উচিত না। কারণ এইটা বলা মানেই তার রোগটা আরও খারাপ হবে। বরং প্রত্যেক কাজে তাকে আরও বেশি করে এনকারেজ করতে হবে যে না, তুমিও আমাদের পরিবার একজন, তোমারও অসুখ হয়েছে, তাতে কী হয়েছে, অসুখ তো মানুষের জ্বর হয়, কাশি আর ভালো হয়ে যাচ্ছে, তোমার এই রোগও ঠিক এরকম হয়ে যাবে। সুতরাং তুমিও পরিবারের মধ্যে ভূমিকা নাও, বিভিন্ন পরিবারের বিভিন্ন ফাংশনে, বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারও সমান অংশীদার থাকবে। এই পরিবারের এই কাজটা করা সবচেয়ে বড় জিনিস, চিকিৎসা ব্যবস্থা করা, ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা সে ব্যবস্থা নেওয়া, ফলো আপ করা এবং তাকে সম্মান দেওয়া। স্যার, আরেকটি বিষয় আছে, আমরা দেখি যে অনেক সময় কাউন্সিলিং অথবা সাইকোথেরাপি, এটাও কিন্তু এই ধরনের মানসিক রোগ নিরাময়ে অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। আসলে কি ধরনের কাউন্সিলিং বা সাইকোথেরাপি করা প্রয়োজন? যেহেতু মানসিক রোগ, তার চিকিৎসা দুইটা ভাগ। একটা হলো ফার্মাকোথেরাপি, মানে ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি। যেহেতু এটা মনোরোগ, আর একটা পার্ট আছে মনোচিকিৎসা, মানে সাইকোথেরাপি। সাইকোথেরাপির অর্থ হলো মনের চিকিৎসা করা। আর মনের চিকিৎসা মানে মনের মধ্যে যে সমস্ত ধরনের চিন্তা দেখা দেয়, নেগেটিভ চিন্তা দেখা দেয়, মনের মধ্যে যে ধরনের ভুল বিশ্বাস দেখা দেয়, মনের মধ্যে যে ধরনের অস্বস্তিতা দেখা দেয়, সেইগুলোকে কথার মাধ্যমে তার রোগীর সাথে আলাপ করা, তাকে বুঝাই দেওয়া, তার সাথে আলাপ করা, তার মনের কথাগুলোকে বের করে আনা, তার মনটাকে হালকাও করে দেওয়া, এইটা হলো এক ধরনের সাইকোথেরাপি। আবার কিছু কিছু সাইকোথেরাপি আছে যে আমরা বলি বিহেভিয়ার থেরাপি বা বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি। বিভিন্ন রোগে আমরা এসব বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি করি। আর কাউন্সিলিংটা হচ্ছে ঠিক এই ধরনের কোনো ফ্রেমওয়ার্ক না। কাউন্সিলিংটা হলো একটা ইনোভেটিভ প্রসেস, যার এক এক রোগীর জন্য এক এক ধরনের কাউন্সিলিং প্রয়োজন। ডিমেনশিয়া বা অনেক সময় আমরা বলে থাকি যে বার্ধক্যজনিত কারণে স্মৃতিশক্তি লোপ পাওয়া, এটা আসলে পার্থক্যটা কি স্যার? ডিমেনশিয়া হলো একটা রোগ, এটা একটা ব্রেনের রোগ। আমরা বলি এটি যে প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ অফ দ্য ব্রেন। মানে আমাদের ব্রেনটার যে আমাদের যে নিউরোনাল এগুলোকে একটা ডিক্লাইন করে যায় একটা নির্দিষ্ট সময়ের পরে, এবং সেটা জগতে এটা ডিজিজ প্রসেস, যেতে সেখানে কিছু আমাদের নার্ভ সেলের মধ্যে কিছু অ্যাবনর্মাল প্রোটিন ডেভেলপ করে, নার্ভ সেলগুলো শুকাই যায়, নার্ভ সেলগুলো যে বিভিন্ন যে প্রসেসে নার্ভ সেল তাদের ইনফরমেশন আদান প্রদান করে, সেগুলোর এফেক্ট করে। সুতরাং রোগী একসময় দেখা যাচ্ছে যে রোগী যে এমন ভুলে যায় যে বিশেষ করে রিসেন্ট মেমোরিগুলো, এই জন্য সে দেখা যাচ্ছে সে অনেক কিছু চিনতেছে না। তার একটু আগে একটা প্রশ্ন করছে, সে আবার ভুলে গেছে, আবার সে বারবার তারা প্রশ্ন করে এই কারণ যেহেতু সে ভুলে যাচ্ছে বারবার। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এইচ.এ. মুস্তাফিজুর রহমান। অনেক সুন্দর করে মানসিক রোগ নিয়ে আপনি বললেন, নিশ্চয়ই আমাদের চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে। প্রিয় দর্শক, মানসিক রোগ কোনো পাগল রোগ নয়। মানসিক রোগ সম্পূর্ণ ভালো হয় যদি সঠিক সময়ে সঠিক নিয়মে চিকিৎসা করা হয়, তাহলে এই মানসিক রোগ নিরাময় করা সম্ভব এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব।
দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।